আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভার্সিটি ক রিটেন স্পেশাল ক্লাসে। তো ভার্সিটি ক রিটেন স্পেশাল ক্লাসে আজকে তোমাদের সাথে আছি আমি ডক্টর রেজওয়ান। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে মানব শারীরতত্ত্বের পরিপাক ও শোষণ। সো পরিপাক ও শোষণ চ্যাপ্টারটুকু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল এবং এখান থেকে আমরা যে কোশ্চেনগুলো আসে সেগুলো আসলে খুবই সহজ কোশ্চেন, যেগুলো চাইলে আমরা অ্যান্সার করলে ফুল মার্কস তোলা সম্ভব। তো চলো আমরা প্রিভিয়াস কোশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখি যে টপিক ওয়াইজ। তাহলে দেখো আমাদের কি কি পার্ট থাকে এখানে। একটা হচ্ছে পরিপাকতন্ত্রের পৌষ্টিক নালী। তো পৌষ্টিক নালী অংশ থেকে আসলে এরকম আলাদা করে কখনো রিটেন কোশ্চেন আসে নাই, পুরোটুকুই যা এসেছে এটা এমসিকিউ এসেছে। তারপরে যেটা সেটা হচ্ছে পরিপাকতন্ত্রের পরিপাক গ্রন্থি। তাহলে এই গ্রন্থি অংশটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা এমসিকিউ এর জন্য যেমন ইম্পর্টেন্ট, রিটেন পার্টটাও এখান থেকে কোশ্চেন আসে। অর্থাৎ এখান থেকে পরিপাক গ্রন্থি যেগুলো আছে, অর্থাৎ লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, যকৃত এবং অগ্ন্যাশয়, এই 5টা পার্টকে যে কভার করে সেখান থেকে কিন্তু এমসিকিউ যেমন আসে, রিটেনের কোশ্চেনও চলে আসে। আচ্ছা, তারপরে একটা অংশ যেটা সেটা হচ্ছে মানুষের খাদ্য পরিপাক প্রণালী। তবে পরিপাক প্রণালী থেকেও কিন্তু হচ্ছে যে এমসিকিউ যেমন আসে, রিটেন খুব একটা আসে নাই, আমরা এটা দেখি। তারপর পরিপাকৃত খাদ্যবস্তুর শোষণ, এই অংশটুকু থেকে এমসিকিউ কম্পারেটিভলি কম আসে। পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা, এখান থেকে এমসিকিউ কম আসলেও রিটেন কিন্তু একবার কোশ্চেন এসেছে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে। সো যেই টপিকগুলো থেকে এর আগে রিটেনে কোশ্চেন আসে নাই সেখান থেকে কিন্তু রিটেনের কোশ্চেন আসার প্রবাবিলিটি সবসময় বেশি থাকে। এর বাইরে স্থূলতা একটা অংশ, যে অংশটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক সময় বিএমআই যেটা, এটা ক্যালকুলেট করতে বলে, বা ওবেসিটি সম্পর্কে হচ্ছে যে এটার কারণ বা এটার ফলে কি কি অসুখ হতে পারে সেই জিনিসগুলো নিয়ে অনেক সময় আলোচনা করতে বলে। আচ্ছা, তাহলে চলো আমরা পড়া শুরু করে ফেলি। আমাদের কোশ্চেন ওয়াইজ আমরা ওয়ান বাই ওয়ান একটু আলোচনা করি। প্রথম একটা কোশ্চেন দেখো দেয়া আছে এখানে, যেটা সেটা হচ্ছে ওরাল ক্যাভিটি কেন্দ্রিক, অর্থাৎ পৌষ্টিক নালীর মধ্যে যে অংশ, সেই অংশ থেকে একটা কোশ্চেন আসতে পারে যে জিহ্বার ক্ষেত্রে যে স্বাদ কোরক বা টেস্ট বাডগুলো থাকে সেগুলোর অবস্থান কোথায় এবং কোন কোন স্বাদ গ্রহণ করতে পারে। তাহলে প্রথমে খেয়াল করে দেখো, আমরা জানি আমাদের যে জিহ্বার ক্ষেত্রে স্বাদকুড়ি বা টেস্ট বাড থাকে, এটা সংখ্যা কত আমরা জানি, এটা সংখ্যা হচ্ছে প্রায় 2000 থেকে 10,000। এই যে স্বাদ কোরক বা টেস্ট বাডগুলো থাকে, এগুলো বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করে। তাহলে আমাকে এরিয়া ওয়াইজ এটাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি খেয়াল করি একদম জিহ্বার অগ্রভাগে অংশটুকু, এখানে কোন স্বাদ পাই আমরা? মিষ্টতা, তাই না? তারপর অগ্রভাগের দুই পাশে যেটা সেটা হচ্ছে লবণাক্ততা, অগ্রভাগের দুই পাশে হচ্ছে লবণাক্ততা, আর পশ্চাৎভাগের দুই পাশে হচ্ছে গিয়ে টক বা অম্লতা। একদম সম্পূর্ণ পশ্চাৎ যে অংশ এটা হচ্ছে তিক্ততা। তাহলে আমরা আলাদা আলাদা করে যদি এরিয়া ওয়াইজ এভাবে মার্ক করি, তাহলে প্রত্যেকটা অঞ্চল আমরা দেখতে পাই। আর এই জায়গাটুকুতে যেই স্বাদটা পাওয়া যায় সেটাকে বলা হয় উমামি বা সুস্বাদ। উমামি, সুস্বাদ পাওয়া যাবে। ওকে, তাহলে দেখো জিহ্বার অবস্থানে সাতকুড়ি, জিহ্বাতে অবস্থিত সাতকুড়ি বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণের স্থান। জিহ্বার অগ্রভাগে মিষ্টি জাতীয়, অগ্রভাগের দুপাশে নোনা বা লবণাক্ততা, পশ্চাৎভাগে অম্লতা বা টক এবং পশ্চাৎভাগের দুপাশে, আর সম্পূর্ণ পশ্চাৎ অংশ এটা হচ্ছে তিক্ততা বা বিটার টেস্ট। সো আমরা যেটা বলতে পারি, একটা হচ্ছে সুইট, তারপর হচ্ছে সল্টি, সাওয়ার, বিটার, অ্যান্ড ইন দ্য মিডল পার্ট দ্যাট ইজ উমামি। এই পার্টগুলো সম্পর্কে একটা রিটেনে কোশ্চেন চলে আসতে পারে। এই ধরনের কোশ্চেন চলে আসলে আমরা আশা করি তোমরা সহজে উত্তর করতে পারবে। তারপরে আরেকটা কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে ওরাল ক্যাভিটি থেকে, সেটা হচ্ছে দন্ত সংকেত। তোমরা জানো মানুষের 4 ধরনের দাঁত থাকে, 4 ধরনের দাঁত পাওয়া যায়, এবং মানুষের দাঁতকে বলা হয় ডাইফায়োডন প্রকৃতির, অর্থাৎ ছোটবেলায় একবার থাকে তারপরে দাঁত পড়ে যায়, নতুন করে তৈরি হয়। তাহলে এই জন্য ছোটদের ক্ষেত্রে দাঁতের সংখ্যা থাকে 20টি এবং বড়দের ক্ষেত্রে দাঁতের সংখ্যা থাকে কতটি? 32টি। তাহলে দন্ত সংকেত থেকে যদি কোশ্চেন আসে তাহলে আমরা খুব সহজেই জানি যেটা সেটা হচ্ছে দন্ত সংকেতের ক্ষেত্রে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার 4 প্রকারের দাঁত থাকে। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার, অর্থাৎ কর্তন, ছেদন, অগ্রপেশন এবং পেশন দাঁত। কর্তন, ছেদন, অগ্রপেশন এবং পেশন দাঁত, এই যে 4 প্রকারের দাঁত থাকে, এই দাঁতের সংকেত আসতে পারে। তাহলে বড়দের ক্ষেত্রে আমরা জানি ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার।
ICPM 2123 এটা উপরের চোয়ালের এক পাশে থাকে। তাহলে পুরো চোয়াল ক্ষেত্রে কিন্তু হবে কিরকম, এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তোমাকে যদি বলে যে ঊর্ধ্ব চোয়াল, তাহলে এই অংশ। নিম্ন চোয়ালে একইভাবে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার 2123 এটাকে নিচেরটাতে আমরা কি করব, 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে উপরের চোয়ালে থাকবে কতটা বলো, 16, নিচের চোয়ালেও 16, এই হচ্ছে 32। এই দন্ত সংকেতটা আসতে পারে। তাহলে এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে। আর ছোটদের ক্ষেত্রে তোমরা জানো সেটা হচ্ছে এই প্রিমোলার দাঁত থাকে না। প্রিমোলার দাঁত না থাকলে ছোটদের ক্ষেত্রে কি হবে, ইনসিসর, ক্যানাইন, মোলার 212। তাহলে এটাকে একইভাবে আমরা হচ্ছে যে 2 দ্বারা মাল্টিপ্লাই করব উপরের চোয়ালের জন্য, ইনসিসর, ক্যানাইন, মোলার 212। এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে আলটিমেটলি যেটা হবে 10 10, মোট হচ্ছে 20টা। এই যে দন্ত সংকেত, এই দন্ত সংকেত অনেক সময় পরীক্ষা তোমাদের দিয়ে দিতে পারে। তাহলে স্থায়ী দাঁতের দন্ত সংকেত আর দুধ দাঁতের দন্ত সংকেত তোমরা জানো এটা হচ্ছে যে ছোটদের ক্ষেত্রে কত বছর বয়স, 5 to 6 ইয়ার্স। এই এজের বাচ্চা যে যদি দন্ত সংকেত বলে তাহলে এরকম একটা দন্ত সংকেত আঁকতে হবে বা লিখতে হবে তোমাদেরকে। আর এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টের ক্ষেত্রে এই দন্ত সংকেতটুকু পরীক্ষায় কোশ্চেন চলে আসতে পারে যে কোনো ছোট একটা অংশ হিসেবে। ওকে, তাহলে দেখো এখান থেকে কোশ্চেন যেটা সেটা হচ্ছে মানুষের দাঁতের প্রকারভেদ ও সংখ্যা উল্লেখ করো। তাহলে আমরা জানি কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন এবং পেশন দাঁত। সংখ্যাগুলো লেখা আছে প্রত্যেকটা। কর্তন দাঁত যেহেতু সব দ্বারা মাল্টিপ্লাই করবো, 4টা, 2টা, 4টা এবং 6টা। এটা কোন ধরনের চোয়ালে, যে কোনো এক চোয়ালের সংখ্যা দেওয়া আছে, 4 2 4 6। তাহলে এখানে মোট হচ্ছে একটা চোয়াল যখন বলবে যে কোনো এক চোয়াল, তখন আসলে সেটা 16 হবে। ব্যাপারটুকু এরকমই। সো আমরা যেভাবে কোশ্চেন থাকবে, যদি বলে শুধু ঊর্ধ্ব চোয়াল তাহলে সংখ্যাটুকু এরকম, যদি নিম্ন চোয়াল বলে এরকম, পুরো দাঁতের সংকেত বললে আগে যেভাবে আমরা শিখলাম সেই একইভাবে আমরা অ্যান্সার করে ফেলবো। ওকে, এছাড়া এদের কাজ কি তোমরা জানো, কর্তন এবং ছেদন দাঁত দুইটার কাজই হচ্ছে কাটা ছেঁড়ার ক্ষেত্রে সহায়তা করবে, কাটা ছেঁড়া করতে। আর অগ্রপেশন এবং পেশন দুইটার কাজই হচ্ছে চর্বণে সহায়তা করে, চাবাতে সহায়তা করে। ঠিক আছে, তাহলে এদের প্রকারভেদ থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, সাথে এই দাঁতগুলোর প্রত্যেকটা যে কাজ সেই কাজ থাকতে পারে। এইটা মানুষের দাঁতকে ডাইফায়োডন কেন বলা হয়, এই কথাটুকু যদি বলা হয় দাঁতকে কেন ডাইফায়োডন বলা হয়, তোমরা এটাও বলবা। যেহেতু 2 বার জন্ম নেয় বা সৃষ্টি হয়, এই জন্য ডাইফায়োডন বলছি। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের যে গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ড বা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড অর্থাৎ লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, এই যে 5 প্রকারের যে গ্রন্থি আছে যেগুলোকে আমরা বলি পৌষ্টিক গ্রন্থি, সেই গ্রন্থিগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা সেটা হচ্ছে যকৃত। ওকে, এখন এই যকৃত যে পার্টটুকু, সেই যকৃতের মধ্য থেকে আমরা জানি যেটা সেটা হচ্ছে যকৃতের নিচে এই জায়গাটুকুতে যেটা থাকে সেটা হচ্ছে পিত্তথলি। সেই পিত্তথলি এবং যকৃতে চমৎকার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে পিত্তরস উৎপন্ন করে যকৃত এবং জমা থাকে কোন জায়গায়, পিত্তথলিতে। তাহলে আমাদের কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে পিত্তরসের উৎপত্তি ও কাজ লেখো। তাহলে পিত্তরসের উৎপত্তি হচ্ছে যকৃত, এবং তাহলে হচ্ছে যেটার কাজ কি হবে, তাহলে পিত্তরস যেটা উৎপন্ন হয় সেটার কাজ কি, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ করে। তোমরা জানো তেল চর্বি জাতীয় খাদ্য পরিপাক করার জন্য পিত্তরস খুবই গুরুত্বপূর্ণ। কেননা পিত্তরস তেল চর্বি জাতীয় যে খাবার আছে সেটা সাইজটা প্রথমে অনেক বড় থাকে, এটার কারণে এখানে লাইপেজ এনজাইম ঠিক মতো কাজ করতে পারে না। তাহলে যেটা করবে সেটা হচ্ছে এটাকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করবে। এই যে ছোট ছোট টুকরায় পরিণত করলো, এখন এখানে খুব সহজেই লাইপেজ এনজাইমটুকু এসে কাজ করতে পারবে। তাহলে লাইপেজ এনজাইম এখন এই জায়গাগুলোতে কাজ করতে পারবে খুব সহজেই। এই যে তেল চর্বি জাতীয় খাদ্যকে পিত্তরসের সহায়তায় আমরা ভেঙে ছোট ছোট টুকরা করার ব্যবস্থা করলাম, এইটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। এটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। ওকে, এই প্রথম কাজ যেটা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই ইমালসিফিকেশনটা হচ্ছে কার কাজ, এটা হচ্ছে পিত্তরসের কাজ। তো চর্বি জাতীয় খাদ্যকে শোষণ উপযোগী ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, একে ইমালসিফিকেশন বলে। রিটেনে শুধু একটা কোশ্চেন দিতে পারে, ইমালসিফিকেশন কাকে বলে। ওকে, 2 নাম্বার কাজ দেখো, আমরা বললাম যে লাইপেজ এনজাইমকে সক্রিয় করে, অর্থাৎ লাইপেজ এনজাইম যেটা নিষ্ক্রিয় ছিল সেটা সক্রিয় হবে এবং পরবর্তীতে লাইপেজ এনজাইমটুকু খুব সুন্দর মতো এই জায়গাতে পেনিট্রেট করে কাজ করতে পারবে। এই জায়গাতে লাইপেজ এনজাইম তখন কাজ করা শুরু করবে। এটাই হচ্ছে মেইন
পার্ট। তারপরে খেয়াল করে দেখো, চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই কে শোষণে সহায়তা করে। আমাদের শরীরে অনেক ধরনের ভিটামিন থাকে। এই ভিটামিনগুলোর মধ্যে কিছু থাকে তেল চর্বিতে দ্রবণীয়, কিছু থাকে পানিতে দ্রবণীয়। এখন তেল চর্বিতে দ্রবণীয় যে ভিটামিন, এটা মনে রাখার উপায় হচ্ছে কেডা দিয়েও মনে রাখা যায়, অথবা এ, ডি, ই কে, এই চারটা দিয়েও তুমি মনে রাখতে পারো। এই চারটা ভিটামিন শোষণ করার জন্য পিত্ত রসের প্রয়োজন আছে। কেননা পিত্তরস যদি ঠিকমতো না আসে তাহলে তেল চর্বি শোষণ হবে না, ইমালসিফিকেশন হবে না, তাহলে ভিটামিন তো কখনো শোষণ হওয়ার সুযোগ থাকবে না। সো এইটা আরেকটা পার্ট। এরপরে ডিওডেনামে আগত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সে প্রশমিত করে। কিভাবে? কারণ এটা হচ্ছে ক্ষারীয়, এটা ক্ষারীয় অর্থাৎ বাইকার্বনেট রিচ, এখানে বাইকার্বনেট থাকবে এবং ক্ষারীয় উপাদানের কারণে এটা কি করবে, ডিওডেনামে যে জায়গাটুকু তোমরা জানো যে পাকস্থলীর এই পার্ট থেকে পাকস্থলী, তারপর হচ্ছে যে ক্ষুদ্রান্তের এই অংশটুকুকে আমরা বললাম ডিওডেনাম। এই যে ডিওডেনাম এখানে যখন চলে আসবে তখন পিত্তরস, এই যে পিত্তরস এটা এখানে চলে আসতেছে, এই পিত্তরস এসে এখান থেকে যে অম্লীয় উপাদান আসবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে নিউট্রালাইজ করে দিবে বাইকার্বনেটের মাধ্যমে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সে প্রশমিত করার ব্যবস্থা করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সে প্রশমিত করার ব্যবস্থা করে ফেলবে। ওকে, তারপরে যেটা সেটা আরেকটা কাজ করে, এটাকে কোলেরাটিক অ্যাকশন বলা হয় বা ল্যাক্সিটিভ অ্যাকশন বলা হয়। কোলনে এটা কি করবে, কোলনের ক্ষেত্রে কোলনে এটা পেরিস্টালসিস বাড়িয়ে মল নিষ্কাশনে সহায়তা করে। অর্থাৎ কোলনের ক্ষেত্রে পেরিস্টালসিস, অর্থাৎ তোমরা জানো পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের সংকোচন প্রসারণ যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে বলা হয় পেরিস্টালসিস। তাহলে কোলনের ক্ষেত্রে সে কি কাজ করতেছে, পেরিস্টালসিসের গতি বাড়ায় দিবে, বাড়ায় দিলে কি হবে, মল যেটা আছে সেটা নিষ্কাশনে সহায়তা করবে। তাহলে খুব সহজ কথা, 5টা কাজ আমরা বলবো। একটা হচ্ছে ইমালসিফিকেশন করতে পারবে, 2 নাম্বার হচ্ছে সে লাইপেজকে সক্রিয় করতে পারবে, 3 নাম্বারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন এ, ডি, ই, কে, 4টা শোষণে সহায়তা করতে পারবে। তারপরে আমরা যেটা বলবো এটা ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করার ব্যবস্থা করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করবে। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে এটা কোলনে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়ার মাধ্যমে মল নিষ্কাশনে সহায়তা করে। পরীক্ষায় যদি 3টা ফাংশন বলে তাহলে প্রথম 3টা ফাংশন লিখে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে পার্টগুলো এগুলা কিন্তু হচ্ছে যে আমরা খুব সুন্দর মতো কভার করে ফেললাম। আচ্ছা, তারপরের অংশে যদি আমরা চলে আসি, তারপরে একটা হচ্ছে লালা গ্রন্থি কত প্রকার এবং তাদের অবস্থান লেখো। তাহলে যে গ্রন্থিগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই গ্রন্থিগুলোর মধ্যে ওরাল ক্যাভিটি বা মুখগহ্বরের মধ্যে 3 প্রকার লালা গ্রন্থি আছে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকে। এই জায়গাতে তোমরা জানো প্যারোটিড গ্রন্থি থাকে, ম্যান্ডিবলের নিচে থাকে সাবম্যান্ডিবুলার এবং জিহ্বার নিচে থাকে সাবলিঙ্গুয়াল। তাহলে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় মোট কয়টা, 6টা বা 3 জোড়া লালা গ্রন্থি থাকে। এই লালা গ্রন্থিগুলো তাহলে দেখো, প্যারোটিড এটা হচ্ছে কোথায় থাকবে, 2টা থাকবে এটা কানের নিচে। তারপর হচ্ছে সাবম্যান্ডিবুলার, এটা হচ্ছে নিম্ন চোয়াল বা ম্যান্ডিবলের নিচে, এবং সাবলিঙ্গুয়াল এটা হচ্ছে জিহ্বার নিচে। আমাদের নামগুলো দিতে পারে। এর বাইরে যেটা দিতে পারে সেটা হচ্ছে লালারসের কাজ দিতে পারে, লালা গ্রন্থি দিতে পারে অথবা লালারসের কাজ দিতে পারে। তাহলে লালারসের কাজ কি হতে পারে, লালারসের কাজ দিতে পারে। লালারসের কাজ বললে হচ্ছে যে 3টা যদি কাজের কথা বলতে বলে তোমাকে, একটা হচ্ছে ফার্স্ট কথা যেটা, এটা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে। ওকে, তারপরে আরেকটা যদি কাজ বলি, লালারসের উপাদানগুলো যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে যে কি হবে, এখানে বাইকার্বনেট থাকে। বাইকার্বনেট কি করবে, এটা বাফার হিসেবে কাজ করবে এবং দাঁতের এনামেলকে রক্ষা করবে। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে যে মিউসিন, যেটা বললাম লালারসের মধ্যে মিউসিন থাকে, এটাও বাফার হিসেবে কাজ করবে। ওকে, খাদ্যবস্তুকে পিচ্ছিল করতে সহায়তা করবে। তারপর হচ্ছে যে আমরা জানি এখানে কি পাওয়া যায়, টায়ালিন পাওয়া যায়। ওকে, টায়ালিন যেটা, এটা হচ্ছে যে টায়ালিনের আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেস। এটা সিদ্ধ শ্বেতসারের উপর কাজ করে, সিদ্ধ শ্বেতসার বা শর্করা, সিদ্ধ শ্বেতসার বা শর্করা, এটার উপর এটা কাজ করবে অর্থাৎ হচ্ছে আলু অথবা ভাতের উপরে কাজ করবে। এইটা কাজ করে শর্করা পরিপাকে সহায়তা করে। এর বাইরে লালারসে কি পাওয়া যায়, লালারসে হচ্ছে লাইসোজাইম পাওয়া যায়, লাইসোজাইম পাওয়া যায় যেটা হচ্ছে জীবাণু ধ্বংস করতে সহায়তা করে, অ্যান্টিব্যাকটেরিয়াল, অর্থাৎ ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করবে, তাই তো, অ্যান্টি ব্যাকটেরিয়াল। এই যে পার্ট বললাম, এর বাইরে আরো কিছু থাকে, যেমন ক্লোরাইড আয়ন আছে। ক্লোরাইড আয়ন কি করে, টায়ালিনকে সক্রিয় করে। ক্লোরাইড আছে, ক্লোরাইড হচ্ছে টায়ালিনকে সক্রিয় করে। ক্লোরাইড এটা টায়ালিনকে সক্রিয় করে।
এছাড়া লালারসের মধ্যে ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়, এরকম কয়েকটা পার্ট হতে পারে। তাহলে লালারসে যে লালা গ্রন্থি কত প্রকার আমরা নাম লিখলাম, তাদের অবস্থান লিখলাম এবং এদের কাজ দিতে পারে, এখান থেকে 2-3টা কাজ আমরা লিখে ফেলতে পারবো। আচ্ছা, তারপরে আরেকটা গ্রন্থি সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে যে যকৃত। বলা হয়েছে যকৃত মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। তাহলে মানবদেহের সব থেকে বড় গ্রন্থি, উত্তর হচ্ছে যকৃত। আচ্ছা, যকৃতের এখন যদি আমি বলি 5টা সঞ্চয়ী ভূমিকা লেখো। তোমরা জানো যকৃতের 2 প্রকার ভূমিকা আছে, একটা হচ্ছে সঞ্চয়ী ভূমিকা, আরেকটা হচ্ছে বিপাকীয়। তাহলে সঞ্চয় যদি বলে, তাহলে যকৃত কি কি সঞ্চয় করতে পারে? প্রথমে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যকৃত রক্ত সঞ্চয় করে, প্রায় 1500 ml রক্ত সঞ্চয় করে রাখে। তারপরে শর্করা জাতীয় যে খাবার আছে সেই খাবারগুলোকে সে সঞ্চয় করে রাখে। কিভাবে সঞ্চয় করে? আমরা যে খাবার খাই শর্করা, এটা পরিপাকের পরে কিসে গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজটা যকৃতে যখন যায় তখন সেটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত অবস্থায় থাকে। কি হিসেবে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে এবং দেহের প্রয়োজনে সেই গ্লাইকোজেন ভেঙে আবার গ্লুকোজে পরিণত হতে পারে। এবং দেখা গেছে মানুষের শরীরে রক্তে প্রতি 100 ml ব্লাডের মধ্যে 90 মিলিগ্রাম গ্লুকোজ পাওয়া যায়। 100 ml ব্লাডে 90 মিলিগ্রাম বা 90 মিলিগ্রাম গ্লুকোজ পাওয়া যায়। ওকে, তাহলে এই যে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিন্তু যকৃত খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যখন দরকার শর্করা সঞ্চয় করে, আবার যখন প্রয়োজন তখন সে শর্করাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করে। আচ্ছা, তারপরে আর কি কি করতে পারে সে? তোমরা জানো যকৃত হচ্ছে কি করতে পারবে, বিভিন্ন প্রকার মিনারেলস যেগুলো আছে এগুলো সঞ্চয় করে রাখার ব্যবস্থা করে। যেমন হিমোগ্লোবিনের হিম, এই হিমটা সে ফেরিটিন হিসেবে সঞ্চয় করে রাখতে পারে এবং যখন ট্রান্সপোর্ট করার দরকার হয় তখন ট্রান্সফেরিন আকারে এখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা হয়। এছাড়া কি করতে পারে? বিভিন্ন প্রকার ভিটামিন যেগুলো আছে সেই ভিটামিনগুলোকেও সঞ্চয় করে রাখে। তাহলে ভিটামিনগুলোর মধ্যে কি কি আছে একটু আগে তোমাদেরকে বলছিলাম, ADE কে। এর বাইরে ভিটামিন বি, সি, এগুলো হচ্ছে ওয়াটার সলিবল, আর ADE কে ফ্যাট সলিবল, চর্বিতে দ্রবণীয়। তাহলে সবগুলোই সে কি করতে পারে? সঞ্চয় করে রাখতে পারে। এছাড়া যকৃত কি করতে পারে? পিত্তরস তৈরি করে, যেই পিত্তরস পরবর্তীতে পিত্তথলিতে সঞ্চিত অবস্থায় থাকে। তাহলে দেখো অনেক ধরনের কাজ করতে পারে, তাই না? তাহলে আমরা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় করে। গ্লাইকোজেন সঞ্চয় করবে, এটাই। তাহলে গ্লাইকোজেন সঞ্চয় করার প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে তৈরি করা, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করব, এই জন্য এই প্রক্রিয়ার নাম গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত যে গ্লুকোজ আছে সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে এবং যকৃতে সঞ্চয় কোষে জমা থাকে। এবং এটাও বললাম 100 ml ব্লাডে 90 মিলিগ্রাম গ্লুকোজ থাকবে। এবং এই প্রক্রিয়াকে ইনফ্লুয়েন্স করবে বা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনসুলিন। আচ্ছা, তারপর রক্ত সঞ্চয়। তাহলে রক্ত সঞ্চয় করে রাখতে পারে, আমরা বলছি হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে এটা রক্তগুলো সব যকৃতে চলে যায় এবং যকৃত প্রায় 1500 ঘন সেন্টিমিটারের পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে। এরপর হচ্ছে ভিটামিন সঞ্চয়। দেখো স্নেহ দ্রবণীয় ভিটামিনের নাম হচ্ছে ADE কে, পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন BC। এই কথাগুলো বলা আছে। এর বাইরে ভিটামিন B12, যেটা আরেকটা নাম হচ্ছে সায়ানোকোবালামিন এবং B9 হচ্ছে ফলিক অ্যাসিড, এগুলো সব সে সঞ্চয় করে রাখতে পারে। ওকে, তারপরে আমরা বলছি মিনারেল সঞ্চয় করতে পারে। দেখো আমরা যেটা বলছিলাম যে লৌহ যেটা থাকে হিমোগ্লোবিনের, এটা ফেরিটিন হিসেবে সে সঞ্চয় করে রাখতে পারে এবং ট্রান্সফেরিন রূপে ট্রান্সফার করা দরকার, ফেরিনকে ট্রান্সফার করা দরকার, অর্থাৎ ট্রান্সফেরিন রূপে পরিবাহিত হয়। এর বাইরে পিত্তরস সঞ্চয় করে, যকৃত কর্তৃক উৎপন্ন পিত্তরস পিত্তথলিতে জমা থাকে। এই সবগুলো হচ্ছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা। ওকে, এখন আরেকটা রিটেন কোশ্চেন চলে আসতে পারে, ধরো সেটা হচ্ছে এনজাইম এবং পিত্তরস, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এনজাইম এবং পিত্তরসের মধ্যে পার্থক্য কি? ওকে, তাহলে এনজাইমগুলো আসলে উৎপন্ন হয় কোন জায়গা থেকে? আমরা যদি উৎপত্তি হিসেবে চিন্তা করি, এনজাইমগুলো যেই গ্রন্থি থেকে উৎপন্ন হয় সেটাকে আমরা বলি এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি, অথবা এটাকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সনাল গ্রন্থি, নালীযুক্ত গ্রন্থি, যেই গ্রন্থি একটা নির্দিষ্ট নালী আছে। তাহলে এনজাইমগুলো বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হবে এবং যেই গ্রন্থি থেকে উৎপন্ন হবে তার একটা নির্দিষ্ট নালী থাকে। যেহেতু নালী থাকে তাহলে কি হবে? যে জায়গায় উৎপন্ন হবে নালীটা যেখানে শেষ সেই জায়গাতেই কাজ করবে। এই হিসাবে বলতে পারি আমরা যেটা, সেটা হচ্ছে এরা উৎপত্তি স্থল থেকে নিকটবর্তী অঞ্চলেই কাজ করবে। এবং এই এনজাইমগুলো সবসময় কি হয়? এরা প্রোটিন ধর্মী। ওকে, এরা যেহেতু প্রোটিন ধর্মী তাহলে একটা নির্দিষ্ট পিএইচ এবং নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে ভালো কাজ করতে পারে, সেটা পরিবর্তন হলে ঠিকমতো কাজ করতে পারবে না। এই যে এনজাইম আর পিত্তরস, তোমরা জানো পিত্তরস উৎপন্ন হবে যকৃতে। ওকে, এটা সঞ্চিত থাকবে কোথায়? পিত্তথলিতে। এবং পিত্তরসের কাজ কি? পিত্তরসের কাজ যেটা, সেটা হচ্ছে একটু আগে আমরা বললাম যে এটা ইমালসিফিকেশন করতে পারে, ফ্যাট সলিবল ভিটামিন অ্যাবজর্পশনে সহায়তা করতে পারে। তারপর পেরিস্টালসিসের মাধ্যমে
মল নিষ্কাশনে সহায়তা করতে পারে, এরকম অনেকগুলো কাজ করতে পারে, লাইপেজকে সক্রিয় করতে পারে। এই জন্য দেখো আমরা বললাম এনজাইম উৎপন্ন হয় নালীযুক্ত গ্রন্থি থেকে এবং নিঃসৃত জৈব রাসায়নিক একটা পদার্থ। পিত্তরস যকৃত নিঃসৃত মিশ্র তরল পদার্থ। ওকে, এনজাইমের মধ্যে দেখো এনজাইমের পানি থাকে এবং প্রোটিন জাতীয় জৈব পদার্থ, অবশ্যই মনে রাখতে হবে এটা প্রোটিন। পিত্তরসের মধ্যে পানি থাকে, জৈব এবং অজৈব পদার্থ থাকে। পিত্তরসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে পিত্ত লবণ, এখানে পিত্ত লবণও থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এনজাইমকে বলা হয় এটা একটা ক্যাটালিস্ট বা প্রভাবকের মতো কাজ করে, অর্থাৎ এটা প্রভাবকের মতো কাজ করবে, বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করবে এবং বিক্রিয়া শেষে নিজে কি থাকবে, অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে এই কথা বলছে এনজাইম গ্রন্থি থেকে তাৎক্ষণিকভাবে উত্তেজনা উৎপন্ন করে এবং কোথাও সঞ্চিত থাকে না, কিন্তু পিত্তরস যকৃত থেকে উৎপন্ন হয় এবং পিত্তথলিতে এটা সঞ্চিত থাকে, কিন্তু এনজাইম কখনোই সঞ্চিত থাকবে না, এটা মনে রাখতে হবে। এনজাইমের সমগ্র কার্যক্ষেত্র দেহের বিভিন্ন অঙ্গে, অর্থাৎ এক এক জায়গায়, অর্থাৎ সারা শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রমে এনজাইম অংশগ্রহণ করতে পারে, কিন্তু পিত্তরস কোন জায়গায় কাজ করবে, এইটা পিত্তথলি থেকে ডিওডেনামে সেকেন্ড পার্টে যে উন্মুক্ত হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার দ্বারা, অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিওডেনামে এটা উন্মুক্ত হবে। অতএব এটা কাজ করার ক্ষেত্রে কিন্তু কোন জায়গাতে এটা কাজ করবে, শুধুমাত্র এই পরিপাক নালীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্য কোনো জায়গায় যাওয়ার তার উপায় নাই। অর্থাৎ আমরা যদি এরকম দেখি যে এই যে পাকস্থলী, এই পাকস্থলী পরে এই জায়গাটুকু হচ্ছে ডিওডেনাম, তো এই ডিওডেনামে এখানে কি হবে, যকৃত এবং পিত্তথলি থেকে পিত্তরস যেটা আসার ব্যবস্থা হচ্ছে, এই জায়গা থেকে এটা আসার পরে এই রাস্তা দিয়ে আসার পরে এখানে তো এটা উন্মুক্ত হয়, তাহলে এই পিত্ত নালীর মধ্যে এটা কাজ করবে, অন্য কোনো জায়গায় কাজ করার কোনো সম্ভাবনা কখনোই থাকবে না। ওকে, আরেকটা যেটা সেটা হচ্ছে এনজাইম রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, আমরা বলছি যেটা প্রভাবক হিসেবে কাজ করবে, প্রভাবকের মতো কাজ করবে। পিত্তরস খাদ্য পরিপাকের জন্য কি করে, ক্ষারীয় মাধ্যম তৈরি করে, এটা ক্ষারীয় মাধ্যম তৈরি করবে, আমরা বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে এবং সেটা একটা ক্ষারীয় মাধ্যম তৈরি করার ব্যবস্থা করে। তাহলে এইটা আরেকটা হচ্ছে যে আমাদেরকে যদি 3টা বা 5টা পার্থক্য বলে এনজাইম এবং পিত্তরসের মধ্যে, আমরা এটার উৎপত্তিগত দিক থেকে আলোচনা করতে পারি, তারপর এটার গঠন এই অংশটুকু থেকে আলোচনা করতে পারি, আরেকটা হচ্ছে এটার কাজ নিয়ে আলোচনা করতে পারি। 3 জায়গা থেকে 3টা যদি পয়েন্ট কভার করে ফেলি তাহলে আমার মনে হয় তোমরা উত্তর করতে পারবা। আচ্ছা, তারপরের অংশটুকু কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের হচ্ছে এখন পরিপাক থেকে কোশ্চেন আসছে। ওকে, পরিপাকের সংজ্ঞা আমরা জানি তাই না, পরিপাক দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা রাসায়নিক পরিপাক। ওকে, সো যান্ত্রিক পরিপাকের মাধ্যমে কি হয়, কোনো প্রকার রাসায়নিক পরিবর্তন হয় না, বরঞ্চ কি করি, খাদ্য কণাগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ বা ছোট ছোট টুকরা করি যাতে রাসায়নিক পরিপাকটা সহজে হতে পারে। ওকে, এই যে রাসায়নিক পরিপাকের মাধ্যমে আমরা কি করি, জটিল খাদ্যবস্তুকে সরল ব্যবহারযোগ্য শোষণ উপযোগী খাদ্যে পরিণত করি, অর্থাৎ শর্করাকে আমরা গ্লুকোজে পরিণত করার টার্গেট নিয়েই পরিপাক শুরু করি, এটা বিভিন্ন ধাপে ধাপে হয়। আচ্ছা, তাহলে দেখো এখন বলছে অন্ত্রে শর্করা পরিপাকের 3টা বিক্রিয়া, তাহলে শর্করা পরিপাকের ক্ষেত্রে সবার আগে আমরা মনে রাখতে হবে যে এদেরকে হচ্ছে যারা শর্করা পরিপাকে ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম। এই যে অ্যামাইলোলাইটিক এনজাইম আছে এগুলোর মধ্যে অ্যামাইলেজ আছে, আইসোমল্টেজ আছে, মল্টেজ আছে। ওকে, এর বাইরে আরো অনেক হইতে পারে তাই না, যেমন হচ্ছে ল্যাকটেজ আছে, সুক্রেজ আছে, এরা সবাই এক একজন কি শর্করা পরিপাকে ভূমিকা পালন করে। তাহলে অ্যামাইলেজ স্টার্চের উপর কাজ করবে, করে এটাকে মল্টোস, মল্টোট্রায়োস এবং ক্ষুদ্র ডেক্সট্রিনে পরিণত করে। আচ্ছা, তাহলে যে মল্টোস, এই মল্টোস, ওকে, মল্টোজের উপরে তাহলে কে কাজ করবে, মল্টেস কাজ করবে। মল্টেস এটাকে কিসে পরিণত করতে পারে, গ্লুকোজে পরিণত করে। আরেকটা হচ্ছে আইসোমল্টেস, এই আইসোমল্টেস নামের আগে দেখো টোস আর টেস, খাবারের শব্দ যেটা সেটার আগে টোস, আর যেটা এনজাইম সেটার আগে টেস, এস আমরা এস দিয়ে থাকি, এস। ওকে, এজ, এই কথাটুকুই হচ্ছে যে মেইন। তাহলে এনজাইমের আগে তো এরকম থাকবে, এইস থাকবে, মল্টেস, সুক্রেস, ল্যাকটেস, এরকম। তাহলে আইসোমল্টেজের উপর কাজ করবে, এটা কি করবে, মল্টোজ এবং গ্লুকোজে পরিণত করবে। মল্টোজের উপর কে কাজ করে, মল্টেজ কাজ করে এটাকে গ্লুকোজে পরিণত করতে পারে। ঠিক একইভাবে আমরা আরো কি দেখতে পারি, আমরা দেখতে পারি যে হচ্ছে যে সুক্রোজ, এই সুক্রোজের উপরে কাজ করবে সুক্রেস, করে এটাকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এটা পরিণত করতে পারবে। ঠিক একইভাবে
ল্যাকটোজ, এইটার উপরে কাজ করবে ল্যাকটেজ, এটাকে কিসে পরিণত করবে? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। তাহলে এখানে আমরা কিছু এনজাইম দেখলাম, কোনটা? সুক্রেজ একটা, ল্যাকটেজ একটা, তারপর মল্টেজ, আইসোমল্টেজ, অ্যামাইলেজ, এরকম শর্করা পরিপাকের তিনটা বিক্রিয়ার কথা যদি বলে এগুলো আমরা লিখতে পারবো। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে দেখো এরকম, পেপসিন এবং ট্রিপসিনের মধ্যে তিনটা পার্থক্য, পেপসিন এবং ট্রিপসিনের মধ্যে পার্থক্য। প্রথম কথা, এরা কোথায় কাজ করে? এরা আসলে আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। এখন পেপসিনোজেন এটা নিষ্ক্রিয় থাকে, তাই না? তোমরা জানো এটা কোন জায়গায় পাওয়া যায়? পাকস্থলিতে। ওকে, পাকস্থলীর যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, সেই গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে একটা কোষ থাকে যেটার নাম চিফ কোষ বা জাইমোজেনিক কোষ। এই কোষ থেকে যে এনজাইমটা নিঃসৃত হয় সেটার নাম পেপসিনোজেন। যেহেতু নামের শেষে জেন আছে, তার মানে এটা নিষ্ক্রিয় ছিল। পাকস্থলীর প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে, যেই পেপসিন আমিষ জাতীয় খাদ্যের উপরে কাজ করে এটাকে প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট। এখন খাবার যখন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে চলে আসে, তখন আমিষ জাতীয় খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রিপসিন। এই ট্রিপসিনটাও নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ ট্রিপসিনোজেন হিসেবে থাকে। এই ট্রিপসিনোজেনকে সক্রিয় করার জন্য একটা সক্রিয়ক লাগে যেটার নাম এন্টারোকাইনেস। এটা নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে। এই ট্রিপসিন একটু আগে পাকস্থলীতে যেই খাবারটা পরিপাক করে রাখছো প্রোটিনটাকে, সেটা ছিল কি? প্রোটিওজ এবং পেপটন। এই প্রোটিওজ এবং পেপটনের উপরে কাজ করে এটাকে পরবর্তী ধাপে পলিপেপটাইডে পরিণত করে। এর পাশাপাশি ট্রিপসিন যেটা করে সেটা হচ্ছে সে তাকে সক্রিয় করে দিয়েছে এন্টারোকাইনেজ, আর ট্রিপসিন যে পরবর্তীতে কাইমোট্রিপসিনোজেন যেটা থাকে এইটাকে সক্রিয় কাইমোট্রিপসিনে পরিণত করে, সেটাও পরবর্তীতে আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে। তাহলে কি কি দেখলাম আমরা? এই যে পার্থক্য আমরা বললাম, পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির পেপটিক কোষ, পেপটিক কোষের আরেকটা নাম হচ্ছে চিফ কোষ বা জাইমোজেনিক কোষ। এটা আরো একটা নাম আছে, পেপটিক কোষের আরেকটা নাম হচ্ছে, এটাকে আমরা বলতে পারি চিফ কোষ বা জাইমোজেনিক কোষ অথবা জাইমোজেনিক কোষ। এই কোষ থেকে পেপসিন উৎপন্ন হয়। আচ্ছা, আর ট্রিপসিন এটা অগ্নাশয় থেকে ট্রিপসিন উৎপন্ন হবে। ওকে, পেপসিন পাকস্থলীতে এটা নিঃসৃত হয়, আর ট্রিপসিন ক্ষুদ্রান্তে ডিওডেনামে নিঃসৃত হয়। ওকে, তাহলে একটা পাকস্থলীতে কাজ করে আর একটা কোন জায়গায়? ডিওডেনামে যাচ্ছে। আচ্ছা, এটা প্রথমে নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসেবে নিঃসৃত হয় আমরা জানি, পরে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে সক্রিয় পেপসিনে পরিণত হবে। একইভাবে দেখো, ট্রিপসিন যেটা ছিল এটা নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন হিসেবে নিষ্কৃত হয়, পরে ডিওডেনামের এন্টারোকাইনেজ এনজাইমের সংস্পর্শে সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। তাহলে এই যে কথাগুলো বললাম একটু আগে তোমাদেরকে, সেটা এখানে আবার লেখা আছে। তাহলে তিনটা পার্থক্য বললে আমরা সুন্দর করে এটা লিখতে পারবো, কই থেকে উৎপন্ন হয়, কোথায় নিঃসৃত হয়, কি কাজ করে, এই অংশগুলো আলাদা আলাদা করে লিখে ফেললে হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা শর্করা দেখলাম, আমিষ পরিপাক নিয়ে, এখন হচ্ছে তেল চর্বি পরিপাক নিয়ে আমরা দুই একটা কথা বলবো। তাহলে তেল চর্বি পরিপাকের ক্ষেত্রে কি হবে? এই যে লিপিড পরিপাক, লিপিড পরিপাকের ক্ষেত্রে তো বিভিন্ন রকম এনজাইম কাজে লাগে। প্রথমে ইমালসিফিকেশন করি, তারপরে হচ্ছে লাইপেজ এটার উপরে কাজ করে, কাজ করার পর এটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল করে, করার পরে এখন সমস্যা যেটা হয় সেটা শোষণ নিয়ে, তাই তো? তাহলে বিভিন্ন প্রকার খাদ্যবস্তু শোষণ করার দরকার হতে পারে। খাদ্যবস্তু শোষণ দুইভাবে হয় তোমরা জানো, একটা সক্রিয় শোষণ, একটা নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণে শক্তি লাগে, নিষ্ক্রিয় শোষণে কোনো শক্তি লাগবে না। ওকে, এখন আমাকে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে কাইলোমাইক্রন কি, 2 নাম্বার বলছে লিপিড শোষণ বর্ণনা করো। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে কাইলোমাইক্রন কি জিনিস। বড় ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল, চর্বি দ্রাব্য, ভিটামিন ইত্যাদি পদার্থ শোষণকারী কোষের মধ্যে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়ে কোলেস্টেরল এবং ফসফোলাইপোপ্রোটিনের মোড়কে আবৃত হয়ে যে যৌগ তৈরি করে তাকেই বলা হয় কাইলোমাইক্রন। কনসেপ্টটা একটু তোমাদের কাছে জটিল লাগে, তাই না? তাহলে ব্যাপারটুকু এরকম হচ্ছে, দেখো এই যে পাকস্থলী, পাকস্থলীর পরে তোমরা দেখছো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তে ডিওডেনাম, তারপর হচ্ছে জেজুনাম এবং ইলিয়াম, বিভিন্ন পার্টগুলো থাকবে। তাহলে এইখানে কি হয়, এই যে তেল চর্বির যে পার্টটুকু ছিল এটা প্রথমে তো ইমালসিফিকেশন হবে, হয়ে ছোট ছোট টুকরা হবে, হওয়ার পরে এরা হচ্ছে মাইসেলির মাধ্যমে
পরিবাহিত হবে। হওয়ার পরে ইন্টেস্টাইনের এখানে যে কোষগুলো থাকে তোমরা জানো, অন্ত্রের কোষের এখানে ভিলাই থাকে। ওকে, তাহলে তেল চর্বির যে দানাগুলো ছিল এগুলো প্রথমে মাইসেলি ফর্মেশন করবে, অর্থাৎ এদের চারপাশে নতুন নতুন আবরণ হয়ে এটা মাইসেলি তৈরি করবে। এই মাইসেলিগুলো এই জায়গাতে চলে আসতেছে ক্ষুদ্রান্তের কোষের মধ্যে। তার ভিতরে কি থাকে, বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে, ধরো তেল চর্বির দানা সহ সবকিছু থাকলো এখানে, কোলেস্টেরল, ফসফোলিপিড, প্রোটিন, ট্রাইগ্লিসারাইড, এই সব কিছু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই কোষে প্রবেশ করে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই কোষে প্রবেশ করতেছে। এখানে প্রবেশ করার পরে ফসফোলিপিড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, স্টার, এগুলো সব একত্রিত হবে, একীভূত হবে। হওয়ার পরে তারা নতুন যে স্ট্রাকচারটুকু এখানে তৈরি করার ব্যবস্থা করবে সেইটার নাম বললাম আমরা কাইলোমাইক্রন, অর্থাৎ এই জায়গায় কোষের ভিতরে প্রবেশ করে সব কিছু একত্রিত হয়ে যাবে। সব একত্রিত হয়ে তেল চর্বির যে দানাটা তৈরি করতেছে সেটাকে আমরা বললাম কাইলোমাইক্রন। সেই কাইলোমাইক্রন পরবর্তীতে তাহলে ব্যাপন প্রক্রিয়ার প্রথমে হচ্ছে যে কোষের ভিতরে প্রবেশ করলো, তারপর এখান থেকে এরা বাইরে চলে আসবে, এখান থেকে তারা বাইরে শোষিত হবে। বাইরে বলতে ক্ষুদ্রান্তের নালীর ভিতর থেকে, নালীর কোষের ভিতর থেকে বাইরের দিকে চলে আসতেছে। এখন এখানে আসার জন্য, এই রাস্তায় যাওয়ার জন্য তারা যেটা হবে সেটা হচ্ছে ল্যাকটিয়ালস নামক লসিকা নালী, ল্যাকটিয়ালস নামক লসিকা নালীর মাধ্যমে এই তেল চর্বিগুলো, কণাগুলো অর্থাৎ কাইলোমাইক্রনগুলো বাইরে চলে আসবে। এখন কাইলোমাইক্রনগুলো যখন এখান থেকে বাইরে আসার ব্যবস্থা করতে হয় কোষের বাইরে, এক্সো মানে বাইরে, সাইট মানে কোষ, তাহলে কোষের বাইরে আসার জন্য যে প্রক্রিয়া লাগে সেই প্রক্রিয়াকে বলা হয় এক্সোসাইটোসিস। তাহলে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় সবগুলো বের হয়ে এসে ল্যাকটিয়ালস বা লসিকা নালীর মাধ্যমে পরবর্তীতে তারা কি করবে, লসিকা নালীর মাধ্যমে সরাসরি হৃৎপিণ্ডে চলে যাওয়ার ব্যবস্থা করবে। এই যে প্রক্রিয়া তেল চর্বি শোষণের ক্ষেত্রে এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে তেল চর্বির ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু তেল চর্বির কণা অনেক ছোট থাকে, ছোটগুলা খুব সহজেই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শোষণ হয়ে যায় এবং হয়ে তারা হয়তো যকৃতে চলে যাচ্ছে। কিন্তু যেগুলো বড় দানা, সেই বড় দানাগুলোর ক্ষেত্রে এরকম প্রথমে হচ্ছে যে ইমালসিফিকেশন হয়, ইমালসিফিকেশন হওয়ার পরে তারা হচ্ছে যে মাইসেলি তৈরি করে, মাইসেলির মাধ্যমে তারা পরিবাহিত হবে। হওয়ার পরে প্রথমে হচ্ছে যে কোষের ভিতরে হচ্ছে যে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করবে, করার পরে এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করার পরে তারা যেটা তৈরি করে সেটাকে আমরা বলছি যে কোষের ভিতরে এই স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলোকে আমরা বলতেছি কাইলোমাইক্রন, এগুলোকে আমরা বলতেছি কাইলোমাইক্রন। তাহলে কাইলোমাইক্রনের মধ্যে কোলেস্টেরল, স্টার, ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, এগুলো সবকিছু কাইলোমাইক্রনের মধ্যে থাকে, এগুলোকে আমরা বলতেছি কাইলোমাইক্রন। সেই কাইলোমাইক্রনগুলো পরবর্তীতে এই যে তৈরি করলো এটা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বাইরে চলে আসলো এবং লসিকা নালী, যেটা ক্ষুদ্রান্তের লসিকা নালী, ল্যাকটিয়ালস একটা হচ্ছে লসিকা নালী, এই লসিকা নালীর মাধ্যমে পরবর্তীতে এটা কি হবে, পরিবাহিত হয়ে কোথায় চলে যাবে, যকৃতে বাইপাস করবে, অর্থাৎ যকৃতে তারা যাবে না। ছোটগুলা যকৃতে গেলেও বড়গুলা সরাসরি হৃৎপিণ্ডে যে রক্তনালী, এখানে অন্তঃযুগুলা শিরা থাকে, এখানে সাবক্লেভিয়ান শিরা থাকে, এই দুটি শিরার মাঝখান দিয়ে এটা হৃৎপিণ্ডে প্রবেশ করে ফেলবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের কোশ্চেন একটা ছিল কাইলোমাইক্রন কাকে বলে, আমরা কাইলোমাইক্রনের সংজ্ঞা বললাম, এখানে কোলেস্টেরল থাকবে, ফসফোলিপিড থাকবে, এই সব কিছু মিলে আবৃত হয়ে যে যৌগ তৈরি করে সেটাকে কাইলোমাইক্রন বলে। এটা অ্যাপোলাইপোপ্রোটিন থেকে শুরু করে অনেক কিছু থাকবে। আর শোষণ কিভাবে হবে, যে শোষণের প্রক্রিয়া তোমাদেরকে দেখালাম, লিপিড, ছোট ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা ব্যাপন প্রক্রিয়া বা নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে কোথায় চলে যাবে, পোর্টাল সংবহনতন্ত্রে চলে যাবে, অর্থাৎ যকৃতে চলে যাবে। বড় যেগুলো আছে, বড় ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড, এরা ব্যাপন বা নিষ্ক্রিয় শোষণ করবে, হয়ে পিত্ত লবণযোগে মাইসেলি গঠন করবে এবং শোষণকারী কোষে প্রবেশ করবে। ওকে, শোষণকারী কোষে প্রবেশ করলো, প্রবেশ করার পরে দেখো এই যে কাইলোমাইক্রন তৈরি করছে, এখানে কি কি থাকবে আমরা বলছিলাম, ট্রাইগ্লিসারাইড থাকে, কোলেস্টেরল থাকে, ফসফোলাইপোপ্রোটিন থাকে বা ফসফোলিপিড, এগুলো এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বাইরে চলে আসবে। আসার পরে দেখো এই যে লসিকা নালীতে প্রবেশ করবে বা ল্যাকটিয়ালসে প্রবেশ করে এরপরে যায়। এই জায়গাতে একটা হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এটার নাম হচ্ছে থাইরক্সিন, এটা একটা হরমোন। তাহলে প্রক্রিয়াটার নামও দেয়া আছে আর তার সাথে এখানে হরমোনের নামও দেয়া আছে। তাহলে এটা মূলত হচ্ছে নিষ্ক্রিয় প্রক্রিয়া, এখানে কোনো প্রকার শক্তি খরচ হবে না। তাহলে এটাই হচ্ছে যে লিপিডের শোষণ। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে যে বাকি যেটা শর্করা বা আমিষ শোষণ যদি বলে, শর্করা বা আমিষ একই প্রক্রিয়ায়
শোষণ হয়ে থাকে। তাহলে মূল কথা যেটা সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, এটা প্রথমে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজে পরিণত হয়। তোমরা জানো পরিপাকের মাধ্যমে এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে এটা কনভার্ট হয়ে যাবে। তারপরে এটা কি হতে পারে, সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোন জায়গায় শোষণ হয়, ক্ষুদ্রান্তের জেজুনামে। জেজুনাম থেকে পরবর্তীতে এটা পোর্টাল সংবহন তন্ত্রের মাধ্যমে কোথায় চলে যাবে, যকৃতে চলে যাবে। যকৃতে যেয়ে সেখানে এটা সঞ্চিত থাকবে শর্করার ক্ষেত্রে। আর আমিষের ক্ষেত্রে কি হয়, আমিষ যদি বলা থাকে তাহলে একই রকম ফ্লোচার্ট হবে, যে নামগুলো চেঞ্জ করে তুমি এখানে বলবা আমিষ। এই আমিষগুলো সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ায় কাজ করবে, কিন্তু এখানে ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েডের জায়গায় ওখানেও কাজ করবে কি, থাইরক্সিন হরমোন। তারপরে ক্ষুদ্রান্তের জেজুনাম এবং পোর্টাল সংবহনতন্ত্র হয়ে যকৃতে চলে যাবে। তারপর আমিষ ওখানে কি হবে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া সাইকেলে প্রবেশ করবে এবং হচ্ছে যে ইউরিয়া তৈরি করার ব্যবস্থা করবে। ওকে, তাহলে এইখানে যেটা হয় যে আমরা বলছি সক্রিয় শোষণ বা ব্যাপন, তাহলে সক্রিয় শোষণ কাদের ক্ষেত্রে হয়, সক্রিয় শোষণ হচ্ছে যে যেখানে শক্তি লাগে, এটা কাদের ক্ষেত্রে লাগবে, গ্লুকোজ গ্যালাক্টোজ। আর নিষ্ক্রিয় শোষণ সুক্রোজ ফ্রুক্টোজ, এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে নিষ্ক্রিয়, মানে কোনো প্রকার শক্তি লাগবে না। অর্থাৎ এখানে এটিপি লাগবে, এখানে কোনো প্রকার এটিপি লাগে না। আচ্ছা, এটাই হচ্ছে শোষণ প্রক্রিয়া। তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা পার্ট, সেটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে এসেছে, সেটা হচ্ছে কি, যে মানুষের খাদ্য পরিপাকে সহায়তাকারী 5টি প্রধান হরমোনের নাম লেখো। 5টি প্রধান হরমোনের নাম লেখো। তাহলে হরমোন কি জিনিস, হরমোন আসলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, একটু আগে তোমাদেরকে যেমন বললাম যে এনজাইমগুলো বহিঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়, যেখানে একটা নির্দিষ্ট নালী থাকে, নালী পথে পরিবাহিত হতে পারে। আর হরমোনগুলো উৎপন্ন হয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, অর্থাৎ যেই গ্রন্থি থেকে উৎপন্ন হবে সেই গ্রন্থি থেকে এটা যাতায়াত করার জন্য অন্য কোনো উপায় নাই। তাহলে এরা কি দিয়ে যাতায়াত করবে, তারা মূলত রক্ত দিয়ে যাতায়াত করবে। তাদেরকে যেতে হবে হচ্ছে রক্ত দিয়ে, রক্ত দিয়ে পরিবাহিত হবে, হয়ে যেখানে উৎপন্ন হয় তার থেকে দূরবর্তী অঞ্চলের মধ্যে কাজ করতে পারে। শুধুমাত্র পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের যে হরমোনগুলো আছে সেগুলো যেখানে উৎপন্ন হয় তার কাছাকাছি কাজ করে, এই জন্য এদেরকে বলা হয় লোকাল হরমোন। এই লোকাল হরমোনগুলোর মধ্যে তোমাদের বইয়ে অনেকগুলো হরমোনের নাম দেয়া আছে, তার মধ্যে থেকে 5টা প্রধান প্রধান হরমোনের নাম যদি আমরা বলতে পারি তাহলে আমরা এগুলোর নামই মেনশন করব। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হরমোনের কাজ কি, গ্যাস্ট্রিন হরমোনের কাজ হচ্ছে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ নিয়ন্ত্রণ করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করবে। ওকে, সিক্রেটিন, এটা হচ্ছে যে প্রথম একটা আবিষ্কৃত হরমোন। ওকে, এটার কাজ কি, এটা হচ্ছে অগ্নাশয় রস ক্ষরণ কি করবে, নিয়ন্ত্রণ করে, অগ্নাশয়ের রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এর বাইরে সে কি কাজ করে, যকৃতকে পিত্তরস ক্ষরণে উদ্দীপ্ত করে, যকৃত থেকে ক্ষরণটাকে বাড়ায় দেয়। আর পাকস্থলীর প্রাচীরকে পেপসিন এনজাইম ক্ষরণে সাহায্য করে। এর বাইরে যেটা করে এটা হচ্ছে যে অগ্নাশয় রস যে নিঃসৃত করে সেটার মধ্যে কি ধরন থাকে, মেইনলি বাইকার্বনেট, মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে বাইকার্বনেট। কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন মানে গতি, সিস্টো, কোলেসিস্টো মানে পিত্তথলির সাথে রিলেশন। তাহলে পিত্তথলি থেকে কি করবে, পিত্তরস নিঃসরণে সহায়তা করায় তার প্রধান কাজ। কোলেসিস্টোকাইনিন পিত্তথলি সংকোচন করে পিত্তরস নিঃসরণ করবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, এটা প্যানক্রিয়াস থেকে, আগেরটা সিক্রেটিন যেমন অগ্নাশয় থেকে বাইকার্বনেট ক্ষরণ বাড়ায় দিছিল, এই প্যানক্রিয়াস থেকে এনজাইমের ক্ষরণের পরিমাণ বাড়ায় দেওয়ার ব্যবস্থা করবে। অর্থাৎ অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত করবে, যেখানে মূলত মেইনলি কোনটা থাকবে, এনজাইম থাকবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো কোলেসিস্টোকাইনিন যেহেতু প্যানক্রিয়াস থেকেও এনজাইম নিঃসরণ করে, তাই তার নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। তাহলে এটা পিত্তরসের নিঃসরণকে নিয়ন্ত্রণ করবে। 2 নাম্বার কথা, অগ্নাশয়ের বৃদ্ধি এবং বিকাশ এবং অগ্নাশয় রস ক্ষরণে উদ্দীপ্ত করে। অগ্নাশয় রসটা কি ধরনের, এটা হচ্ছে অগ্নাশয়ের যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোকে নিঃসরণে সহায়তা করে। যে একটু আগে তোমরা পড়ছিলা ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এরকম অনেক যেগুলো আছে তার সবকিছু, লাইপেজ, সবকিছু করতে পারে, অ্যামাইলেজ। সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে উপরের যে গ্রন্থিগুলো ছিল তাদের সবার ক্ষরণকেই সে কি করে, বাধা দান করার ব্যবস্থা করে। অর্থাৎ গ্যাস্ট্রিনের ক্ষরণ নিঃসরণ করে, ক্ষরণকে কমায় দিবে। পাকস্থলীর যে ক্ষরণ আছে সেটাকে হ্রাস করবে, অগ্নাশয়ের যে ক্ষরণ আছে সেটাকেও হ্রাস করবে। অর্থাৎ সোমাটোস্ট্যাটিন প্যানক্রিয়াসকেও বাধা দেয়, পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস নিঃসরণকেও বাধা দান করবে। আরেকটা হচ্ছে এন্টারোকাইনিন, এন্টারোকাইনিন অর্থাৎ কাইনিন মানে তো গতির সাথে রিলেশন, অর্থাৎ এন্টারিক অর্থাৎ অন্ত্র, এখানে যেই
এনজাইমগুলো নিঃসৃত হয় সেগুলোর ক্ষরণকে বাড়াইতে সহায়তা করে যেটা, সেটা হচ্ছে এন্টারোকাইনিন। তাহলে এটা কি করে, আন্ত্রিক গ্রন্থি থেকে মল্টেজ, সুক্রেজ, ইনভার্টেজ, ল্যাকটেজ এই ধরনের যে এনজাইম আছে সেগুলো এটার কারণে নিঃসৃত হবে। তোমাদেরকে এই ছবিটা দেখাই দিয়ে একটু আমি আরেকবার ক্লিয়ার করে দিই। দেখো এই যে পাকস্থলী, তোমরা জানো পাকস্থলী মিউকোজা স্তরের মধ্যে এরকম গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, অনেক থাকে গ্যাস্ট্রিক পিটের মধ্যে, অসংখ্য থাকে। তো এরকম একটা যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, এই গ্যাস্ট্রিক গ্রন্থির উপরে প্রথমে যে কাজ করে সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। তাহলে গ্যাস্ট্রিন হরমোন এই গ্যাস্ট্রিক গ্রন্থির উপরে কাজ করবে। এই গ্যাস্ট্রিক গ্রন্থির উপরে কাজ করার কারণে এখান থেকে বেশি বেশি কি হবে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে। এটাই হচ্ছে গ্যাস্ট্রিনের কাজ। তাহলে গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক গ্রন্থির উপরে কাজ করে বেশি বেশি গ্যাস্ট্রিক জুস নিঃসরণে সহায়তা করে থাকে। আচ্ছা, একই সাথে তাহলে কি হবে, এখানে গ্যাস্ট্রিক জুস যখন বাড়ে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সেটার পরিমাণও বাড়বে। কারণ গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যেই তো হচ্ছে যে কি থাকে, প্যারাইটাল কোষ থাকে বা অক্সিনটিক কোষ, সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। তাহলে এটার কারণে কি হচ্ছে, গ্যাস্ট্রিন হরমোন গ্যাস্ট্রিক গ্রন্থির উপরে কাজ করবে, সেখান থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করবে। সেই জুস এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মাত্রা সেটাও তাহলে বৃদ্ধি পাওয়ার ব্যবস্থা করবে। এই দুটা কাজই হচ্ছে তার প্রধান কাজ। ওকে, তাহলে গ্যাস্ট্রিন হরমোনের কাজ তো শিখলাম। সিক্রেটিন নামের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ সিক্রেশন বা ক্ষরণের সাথে রিলেশন। সিক্রেটিন, সিক্রেটিন, এই যে সিক্রেটিন, তাহলে সিক্রেশন বা ক্ষরণ বাড়াবে। কার কার ক্ষরণ বাড়াবে, এই যে এখানে হচ্ছে অগ্নাশয় আছে, এই অগ্নাশয় রস বাড়ায় দিবে। তাহলে সিক্রেটিন কি করতেছে, অগ্নাশয়ের উপরে কাজ করবে আর যকৃত থেকে পিত্তরস নিঃসরণ করার ব্যবস্থা করবে। তাহলে দুই জায়গা থেকে, এখান থেকে পিত্তরস, এখান থেকে অগ্নাশয় রস। এই অগ্নাশয় রসের মধ্যে মেইনলি কোনটা থাকবে, বাইকার্বনেট, আর হচ্ছে পিত্তরস। এগুলো হচ্ছে সিক্রেটিনের কারণে, এটা প্রথম আবিষ্কৃত হরমোন। তাহলে সিক্রেশন বা ক্ষরণ বাড়ানোর ব্যবস্থা করবে কোন কোন জায়গা থেকে, একটা হচ্ছে পিত্তরস, আরেক যকৃত থেকে পিত্তরস, আরেকটা হচ্ছে অগ্নাশয় রস। শেষ সিক্রেটিনের কাজ। তারপর হচ্ছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন। ওকে, তাহলে কোলেসিস্টোকাইনিন যেটা আরেকটা নাম প্যানক্রিওজাইমিন। তাহলে কোলেসিস্টোকাইনিন এই যে পিত্তথলি আছে, এই পিত্তথলি থেকে এটা সংকোচন করাবে। তাহলে করানোর ফলে কি হবে, পিত্তরস এই রাস্তা দিয়ে আসতে পারবে। তাহলে কোলেসিস্টোকাইনিন, আমি জাস্ট একই জিনিস আমি দাগ দিয়ে কালার আলাদা করে বোঝানোর চেষ্টা করতেছি, যেটা সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিনের কারণে এখানে যে পিত্তরস ছিল সেটা বাইরে চলে আসবে। ওকে, এইটা একটা। আরেকটা যেটা সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন থেকে তাহলে হচ্ছে যে পিত্তথলি সংকোচন করে পিত্তরস আসবে। আর তোমরা দেখছো সিক্রেটিনের কারণে যকৃত থেকে আসবে। এর বাইরে কি বলা আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে এখান থেকে এইটার কারণে আমরা আরেকটা দাগ দিয়ে যদি বুঝাই, তাহলে সাদাটা অর্থাৎ অগ্নাশয় রস আসবে। তো এই অগ্নাশয় রসের মধ্যে কোনটা বেশি থাকবে, এখানে বেশি থাকবে যেটা সেটা হচ্ছে এনজাইম। এখানে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে এনজাইম। যেহেতু প্যানক্রিয়াস থেকে এটা আসে, প্যানক্রিয়াটিক এনজাইম, এই জন্য এটা আরেকটা নাম বলতেছে প্যানক্রিওজাইমিন। ওকে, এর বাইরে এন্টারোকাইনিন, এন্টারোকাইনিন তাহলে ইন্টেস্টাইনের এই জায়গায় চলে যাবে। এই যে ইন্টেস্টাইনের মধ্যে চলে যাচ্ছে, এখানে হচ্ছে এন্টারোকাইনিন কাজ করবে। ওকে, এর বাইরে আরো অনেকগুলো আছে না, তার মানে হচ্ছে গ্রেলিন আছে, গ্রেলিনের কারণে আমাদের ক্ষুধা লাগবে, গ্রেলিন। ওকে, গ্রেলিনের কারণে আমাদের ক্ষুধা লাগবে, হাংরি হব। সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিনের কাজ বলছিলাম, সোমাটোস্ট্যাটিনের কাজ কি, সোমাটোস্ট্যাটিনের কাজ হচ্ছে সবাইকে বাধা দেয়া। তার মানে সোমাটোস্ট্যাটিন সোমাটোস্ট্যাটিন এই সোমাটোস্ট্যাটিন কি কাজ করবে, সে গ্যাস্ট্রিনকেও বাধা দান করবে। অর্থাৎ পাকস্থলীর যে অগ্নাশয় মানে গ্যাস্ট্রিক জুস, এটাকে বাধা দান করার ব্যবস্থা করতেছে। ঠিক একই সাথে সে এসে অগ্নাশয় রস যেটা আছে
এইটাকেও বাধা দান করার ব্যবস্থা করবে, সবগুলাকে সে বাধা দান করে, সবগুলা কাজকে সে বাধা দান করার ব্যবস্থা করে ফেলে। এইটা হচ্ছে সোমাটোস্ট্যাটিনের কাজ। ওকে, তাহলে আমরা কাজগুলো মোটামুটি দেখলাম। পেপটাইড ওয়াই ওয়াই আছে, পলিপেপটাইড আছে, প্যানকেটিক পলিপেপটাইড, এদের সবারই আলাদা আলাদা করে অনেকগুলো কাজ আছে, হরমোনগুলোর পার্ট। ওকে, তাহলে আমরা কয়েকটা হরমোনের নাম এবং কাজ শিখলাম। এরপরে একটা কোশ্চেন দিবে খুবই সহজ। তাহলে এতক্ষণ আমরা যে হরমোন আর এনজাইম বারবার বলতেছি, তাহলে এটা তোমাকে পার্থক্য বলতে পারে যে হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য কি। তাহলে হরমোন এবং এনজাইমের পার্থক্য কি হতে পারে? সিম্পল ওয়েতে চিন্তা করো, হরমোন নিঃসৃত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, যেই গ্রন্থির কোনো নালী নাই। নালী নাই, তাহলে যাতায়াত করবে কি দিয়ে? রক্ত দিয়ে। তাহলে রক্ত যেহেতু সারা শরীরে ছড়ায় পড়ছে, তাহলে হরমোনগুলা উৎপত্তিস্থল থেকে অনেক দূরে যেয়ে কাজ করতে পারবে। অনেক দূরে যেয়ে কাজ করার পাশাপাশি আর কি করতে পারবে? এটার কতক্ষণ কাজ করবে? সাধারণত অনেক দীর্ঘমেয়াদী, অনেক লম্বা বা দীর্ঘ সময় ধরে এটা কাজ করে, এবং কাজ করার পরে হরমোনটা শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। ওকে, আর এনজাইম, এনজাইম তাহলে একটা নালীযুক্ত গ্রন্থি থেকে উৎপন্ন হবে, এই জন্য এটাকে বলেছে বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি। এখান থেকে এনজাইমগুলো উৎপন্ন হবে। একটু আগে বলছি এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী রাসায়নিকভাবে। ওকে, তারপরে এনজাইমটা কি হিসেবে কাজ করে? একটা প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, বিক্রিয়ার গতি হ্রাস বৃদ্ধি করে, এবং বিক্রিয়া শেষে নিজে কি থাকে? অপরিবর্তিত থাকে। এবং এনজাইমের কতক্ষণ কাজ করবে? এটা স্বল্প মেয়াদী, খুব দ্রুত সময়ের মধ্যে এটার কাজ শেষ হয়ে যাবে। সিম্পলি চিন্তা করো, পাকস্থলীতে খাবার গেল, প্রোটিন পরিপাকের জন্য এনজাইম নিঃসৃত হলো, প্রোটিন পরিপাক শেষ, এনজাইমের কাজ শেষ। কিন্তু হরমোন, ইনসুলিন হরমোন বলো অথবা গ্রোথ হরমোন বলো, টেস্টোস্টেরন বলো, যেই হরমোনটাই বলো না কেন, থাইরয়েড হরমোন, এগুলো অনেক দীর্ঘমেয়াদী, ধীরে ধীরে সারা বছর ধরে তোমার শরীরের মধ্যে কাজ করে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি বলি, তাহলে হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এনজাইম একটা নালীযুক্ত গ্রন্থি থেকে পাওয়া যায়। এটা রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়, এটা নিজস্ব নালী আছে সেটার মাধ্যমে পরিবাহিত হয়। রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশ নেয় না, আমরা বলছি। এটা কি করে? কাজের শেষে বিনষ্ট হয় অথবা নিষ্ক্রিয় অবস্থায় দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। হরমোন বিনষ্ট হয়ে যায়, ঠিক আছে, সে কিন্তু বিক্রিয়ায় অংশ নেয় না, কিন্তু বিক্রিয়া শেষে বা কাজ শেষে নিষ্ক্রিয় হয়ে যায়। আর এটা কি থাকবে দেখো, প্রত্যক্ষভাবে অংশ নেয়, রাসায়নিক অনুঘটকের মতো কাজ করে, ক্যাটালিস্ট বা প্রভাবক, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তারপরে বলছি হরমোনের কার্যপদ্ধতি ধীরগতি সম্পন্ন, দীর্ঘস্থায়ী এবং ফলটা সুদূর প্রসারী। আর এনজাইমটা দেখো কার্যপদ্ধতি হচ্ছে দ্রুত হবে এবং ফল হচ্ছে তাৎক্ষণিক হবে, খুব দ্রুত র্যাপিড ফল পাওয়া যাবে। এবং আমরা বলছি হরমোন উৎপত্তিস্থল থেকে দূরবর্তী অংশে কাজ করতে পারে, আর এটা সাধারণত উৎপত্তিস্থল থেকে নিকটবর্তী অঞ্চলেই কাজ করে থাকে। তাহলে হরমোন এবং এনজাইমের যদি 5টা পার্থক্য দেওয়া থাকে, এই পার্থক্যগুলো আমরা এখান থেকে লিখে ফেলতে পারবো। পরীক্ষায় যদি 2টা বা 3টা লেখে, তাহলে অবশ্যই এই কথা মনে রাখতে হবে। এবং এনজাইমগুলো সাধারণত কি হয়? প্রোটিন হয়, প্রোটিন ইন নেচার। হরমোনগুলো প্রোটিন হইতে পারে, পলিপেপটাইড হইতে পারে, এবং স্টেরয়েড হইতে পারে, অনেক ধরনের হইতে পারে। ওকে, আচ্ছা, তারপরে এখন লাস্ট আমরা যদি চলে আসি, সেটা হচ্ছে ওবেসিটি, স্থূলতা নিয়ে কিছু কথাবার্তা। আচ্ছা, তাহলে এখন দেখো, একটা বলছে স্থূলতা জনিত 5টি রোগের নাম লেখো। মানে একটা হচ্ছে কোন কোন রোগের কারণে স্থূলতা হইতে পারে, আরেকটা হচ্ছে স্থূলতা হওয়ার পরে কি কি হইতে পারে। তাহলে যে মানুষটা ওবেস বা স্থূলতায় ভুগছে, তার কিছু অসুখ হওয়া সম্ভব। সিম্পলি যদি চিন্তা করি, নর্মাল বডি ওয়েটের 20%-এর বেশি যখন হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলি ওবেস। এই যে ওবেসিটি, এটা মেজার করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে বিএমআই ক্যালকুলেট করি, বডি মাস ইন্ডেক্স। এটা কিভাবে করে? ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। তোমরা জানো কেজি ডিভাইডেড বাই হাইট যেটা, সেটাকে মিটার দিয়ে স্কোয়ার করে ফেলবো আমরা। পরে একটা কোশ্চেন এটা আছে, আলোচনা করব। তাহলে এই অংশটুকু করে বিএমআই দেখবো, যার বিএমআই বেশি তার কি কি ভবিষ্যতে রোগ হতে পারে। সহজ কথা চিন্তা করো, তার হার্ট অ্যাটাকের রিস্ক বাড়বে, কারণ তার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে আছে, তাহলে তার হার্ট অ্যাটাকের রিস্ক বাড়বে, তার ভবিষ্যতে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়বে, তার ডায়াবেটিস ডেভেলপ করার চান্স বেশি থাকবে, তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করবে, অর্থাৎ নাক যখন ঘুমের মধ্যে প্রচুর দেখা যাচ্ছে জোরে জোরে নাক ডাকছে, এইটা হইতে পারে। তার বডি ওয়েটের প্রেশারের কারণে হাড় হাড্ডিগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, যেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলতে পারি। এই ধরনের যে রোগগুলো আছে, তার সব কিছু ডেভেলপ করতে পারে। তাহলে দেখো, করোনারি হৃদরোগ হইতে পারে, টাইপ 2 ডায়াবেটিস হইতে পারে, তারপরে স্ট্রোক হইতে পারে,
এছাড়া তাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, স্তন এবং হচ্ছে কোলন ক্যান্সার, তার হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ হবে, এই সবগুলো হইতে পারে। তাই তো অনেক অনেক রোগ হইতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে শুরু করে সব কিছু। তাহলে অনেকগুলো রোগ হইতে পারে যেটা ওবেসিটির ফলাফল, মোটা মানুষের ক্ষেত্রে এটা হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওবেসিটির কারণ। এই তোমাকে বলতে পারে যে স্থূলতার কারণ বা কোন কোন রোগের সাথে এটা সম্পর্ক আছে। তাহলে কারণ হিসেবে চিন্তা করলে আমরা বলতে পারি আমাদের খাদ্যাভ্যাস, পদ্ধতি, আমাদের জীবনযাত্রা, অর্থাৎ আমরা যদি লাইফ স্টাইলে এক্সারসাইজ কম করি, কম পরিশ্রম করি সেক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে যে বিষণ্ণতা যদি থাকে এগুলোর কারণে। তারপর অনেকগুলো রোগ আছে যে রোগগুলো হইলে তাদের অনেক সময় ওয়েট গেইন হয়, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে, পিসিওস। তারপর হচ্ছে যে কুশিং রোগ, তারপর হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, তারপর হচ্ছে যে জীবনযাত্রা, বিষণ্ণতা, তারপর হচ্ছে যে জিনগত, অনেকের ফ্যামিলিয়াল বা জেনেটিক্যাল কারণে হইতে পারে। তারপর হচ্ছে কতগুলো ওষুধ আছে যে ওষুধগুলোর কারণেও মানুষের ওবেসিটি হইতে পারে, যেমন হচ্ছে যে স্টেরয়েড, তারপর ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপর হচ্ছে যে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অর্থাৎ বিষণ্ণতা কমানোর যে ওষুধ, এই সব কিছুর কারণে স্থূলতা দেখা দিতে পারে। আর স্থূলতার ফলাফল হচ্ছে এই রোগগুলা হইতে পারে। এখন কথা তাহলে হচ্ছে স্থূলতা হচ্ছে যে একজন মানুষ ওবেস, আমি হচ্ছে যে কিভাবে এটা মেজার করব, কিভাবে মেজার করতে পারি? আমরা জানি বিএমআই দিয়ে। তাহলে বিএমআই এর ভ্যালু কত? মান অনুযায়ী স্থূলতা নির্দেশক ছক তোমাকে লিখতে বলে। দেখো, লেস দেন 18.5 এটাকে বলা হয় আন্ডার ওয়েট। আচ্ছা, এটাকে আমরা বলি অবশ্য এভাবে হিসাব করি, তাই না? ওয়েট, তার বডি ওয়েটকে কি করব? হাইট দ্বারা ভাগ করতে হবে। হাইটটা কিসে কনভার্ট করব? মিটারে, স্কোয়ারে। আর ওয়েটটাকে এসে কিসে কনভার্ট করার ব্যবস্থা করব? মিটারে, সরি কেজিতে। বডি ওয়েট যেটা, এটাকে হচ্ছে কেজিতে কনভার্ট করবো, অর্থাৎ কেজিতে লিখবো। আর তার হাইট যেটা, সেটাকে হচ্ছে মিটারে লিখে স্কোয়ার দিয়ে ভাগ করব। এই ক্যালকুলেশন করে কারো যদি লেস দেন 18.5 কেজি পার মিটার স্কোয়ার হয় তাহলে আন্ডার ওয়েট। নর্মাল মানুষের ক্ষেত্রে রেঞ্জ কত? 18.5 থেকে 24.9। এরপরে 5 করে বাড়ায় দাও, তাহলে 25 থেকে 29.99, যেটা হচ্ছে ওভারওয়েট। 30-র উপরে চলে গেলে এটাকে আমরা বলতেছি ওবেসিটি। ওকে, 30 থেকে 34.99, তাহলে এটা ফার্স্ট ক্লাস, ক্লাস 1। 35 থেকে 39.99 এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আর 40-এর উপরে চলে গেলে এটা থার্ড, অর্থাৎ ওবেসিটি ক্লাস 3। আচ্ছা, আর কারো যদি বিএমআই 50 থেকে 100-র মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় মরবিড ওবেস। মরবিড ওবেস, অনেক বেশি আর কি। আচ্ছা, এইটা বিএমআই এর ভ্যালু। আচ্ছা, তারপরে আরেকটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে অগ্নাশয় এর যে অন্তঃক্ষরা অংশ আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেই জায়গাটা যে কোষগুলো থাকে সেই কোষগুলোর কাজ লিখতে বলতে পারে। তাহলে এটা আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে আমরা বলি এটা একটা মিশ্র গ্রন্থি। তো মিশ্র গ্রন্থির মধ্যে তাহলে এখান থেকে একই সাথে এনজাইম এবং হরমোন দুইটাই উৎপন্ন হবে। হওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে অন্তঃক্ষরা অংশ বিভিন্ন জায়গায় জায়গাতে কি থাকবে? বিভিন্ন জায়গায় এরকম ছড়ায় ছিটায় কিছু দ্বীপের মতো থাকবে, যেগুলোকে বলছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটার ভিতরে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের কোষ থাকতেছে। এই কোষগুলোর আমরা নাম দিলাম আলফা, বিটা, ডেল্টা এবং গামা বা পিপি কোষ। আলফা কোষ থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় দেয়া। বিটা কোষ থেকে যেটা নিঃসৃত হয় সেটার নাম ইনসুলিন, এটার কাজ রক্তে গ্লুকোজের মাত্রা কমায় দেয়া। ডেল্টা কোষ থেকে যেটা নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এটার কাজ হচ্ছে আলফা এবং বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। মানে এই দুইটা যে আছে, এই দুইটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে যে সোমাটোস্ট্যাটিনের। সোমাটোস্ট্যাটিন এই দুইটাকে একসাথে কন্ট্রোল করার ব্যবস্থা করবে। আরেকটা যেটা লাস্ট, সেটা হচ্ছে গামা কোষ বা পিপি কোষ। এখান থেকে নিঃসৃত হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা অগ্নাশয় রস যেটা আছে সেটার ক্ষরণকে বাধা দেয়, অগ্নাশয় রসের ক্ষরণকে বাধা দেয়। তাহলে এই যে 4 প্রকার কোষ আছে, সেই কোষের প্রত্যেকটা নাম, তাদের থেকে নিঃসৃত হরমোন এবং কাজ, এই 4টা আমাদের মনে রাখতে হবে। তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, গ্লুকাগন গ্লুকোজের সাথে রিলেশন, তাহলে ব্লাড গ্লুকোজকে বাড়ায় দিবে। ইনসুলিন, এটা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় দিবে।
ওকে, সোমাটোস্ট্যাটিন এটা হচ্ছে আলফা বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এটা কি কাজ করবে? এটা অগ্ন্যাশয় রস ক্ষরণে বাধা দেওয়ার ব্যবস্থা করবে। এই যে পার্টগুলো, এটাই হচ্ছে আমাদের অগ্ন্যাশয়ের যে কোষগুলো ছিল সেগুলো থেকে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট এবং তাদের কাজগুলো পরীক্ষায় দিতে পারে, এটা আমরা খুব ভালো করে মনে রাখবো। আচ্ছা, লাস্ট আমরা যকৃতের যে হচ্ছে যে বিপাকীয় ভূমিকা ছিল, সেই বিপাকীয় ভূমিকার মধ্যে শর্করা বিপাক যখন ছিল সেখানে আমরা কয়েকটা টার্মিনোলজি পড়েছিলাম। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, একটা গ্লাইকোজেনোলাইসিস, একটা গ্লুকোনিওজেনেসিস, একটা লাইপোজেনেসিস, এরকম কতগুলো শব্দ পড়েছি। তাহলে পরীক্ষায় কি করতে পারে? তোমাকে এরকম কয়েকটা সংজ্ঞা দিতে পারে। তাহলে সংজ্ঞা লেখার মধ্যে দেখা একটা লেখা আছে গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, স্থূলতা, বেরিয়াট্রিক্স এবং বডি মাস ইন্ডেক্স। তাহলে গ্লাইকোজেনেসিস জিনিসটুকু কি? গ্লাইকোজেনেসিস মানে আমরা জানি, অর্থাৎ গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে উৎপন্ন হওয়া, গ্লাইকোজেন তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। কি থেকে তৈরি করব? গ্লুকোজ থেকে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। ওকে, এই জায়গাতে একটা হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটার নাম হচ্ছে ইনসুলিন। ওকে, গ্লুকোনিওজেনেসিস, নিও মানে হচ্ছে যে না, প্রথমটাকে বলেছি গ্লাইকোজেনেসিস, তৈরি করব গ্লাইকোজেন তৈরি করার জন্য। এইটাকে বললাম গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস তো তৈরি করা, নিও মানে না, গ্লুকোজ তৈরি করব কিন্তু অশর্করা থেকে, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য না ইউজ করে অন্য কোনো জাতীয় উপাদান ইউজ করে আমি কি করব? গ্লুকোজ তৈরি করব। তাহলে কি ইউজ করব? অ্যামাইনো অ্যাসিড ইউজ করতে পারি। ওকে, তারপরে কি ইউজ করতে পারবো? গ্লিসারল ইউজ করতে পারবো, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড যেটা। তারপরে কি ইউজ করতে পারবো? ল্যাকটিক অ্যাসিড ইউজ করতে পারবো, পাইরুভিক অ্যাসিড ইউজ করতে পারবো। এই ধরনের, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এই সকল উপাদান ইউজ করে এখান থেকে গ্লুকোজ বা শর্করা তৈরি করার যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় গ্লুকোনিওজেনেসিস। অশর্করা থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়া। নন কার্বোহাইড্রেট, দেখো লেখাই আছে অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, এগুলো থেকে গ্লুকোজ সংশ্লেষিত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় গ্লুকোনিওজেনেসিস। ওকে, তারপর হচ্ছে স্থূলতা। আমরা বলছিলাম আইডিয়াল বডি ওয়েটের যদি 20% বা তার থেকে বেশি ফ্যাট বা মেদ দেহে সঞ্চিত হয় তাকে বলা হয় স্থূলতা বা ওবেসিটি। আর বিএমআই ভ্যালু বললে আমরা কখন বলি? বিএমআই ভ্যালু বললে আমরা কখন ওবেস বলবো? দেখো মোর দেন 30 হইলে। আচ্ছা, ব্যারিয়াট্রিক্স, স্থূলতার যে চিকিৎসা বিজ্ঞানে যেই শাস্ত্রে স্থূলতা বা ওবেসিটি নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলতে পারি ব্যারিয়াট্রিক্স। অর্থাৎ যেই শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা এবং অস্ত্রোপচার সবকিছু নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যারিয়াট্রিক্স। তাহলে স্থূলতার অনেকগুলো ট্রিটমেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে ডায়েটারি, অর্থাৎ কি কি খাদ্যাভ্যাস পরিবর্তন করব, তারপর হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন, এক্সারসাইজ করতে হবে। এর বাইরে আমরা কি করতে পারি? কিছু ওষুধ ইউজ করতে পারবো এবং আমরা কি করতে পারবো? কিছু সার্জারি করতে পারবো, যেগুলোকে বলে ব্যারিয়াট্রিক সার্জারি। গ্যাস্ট্রিক স্লিভ আছে, ল্যাপারোস্কোপি আছে। ওকে, এগুলো। আচ্ছা, তারপরে যেটা লাস্ট সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স, বিএমআই বলা হয়, তাই না? বিএমআই একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম, বডি মাস ইন্ডেক্স। তাহলে পূর্ণবয়স্ক মানুষের দেহে মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় সেটাকে আমরা বডি মাস ইন্ডেক্স বলতে পারি। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করা হয়? দেহের মোট ওজন কিলোগ্রাম ইন্টু ব্যক্তির ডিভাইডেড বাই ব্যক্তির উচ্চতাকে মিটার স্কোয়ার, এটা দ্বারা করে আমরা বিএমআই ক্যালকুলেট করার ব্যবস্থা করি। তাহলে এই জায়গাতে তোমাকে অনেকগুলো সংজ্ঞা এরকম দিতে পারে যে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, আরেকটা হচ্ছে লাইপোজেনেসিস। এই যে চারটা লিপিড তৈরি করার প্রক্রিয়া, লাইপোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস অলরেডি আমরা পড়ে ফেলেছি। গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে যে গ্লাইকোজেনকে ভাঙবো, গ্লাইকোজেন থেকে কি তৈরি করব? গ্লুকোজ। আর আগেরটা যেটা করলাম সেটা কি? উল্টাটা, তাই না? গ্লুকোজ থেকে
গ্লাইকোজেন। গ্লুকোনিওজেনেসিস একই রকম, এটাকে বলবো হচ্ছে এটাতে কি করলাম, নন কার্বোহাইড্রেট, অশর্করা, অশর্করা থেকে আমরা কি করব, আমরা এখানে গ্লুকোজ তৈরি করার ব্যবস্থা করব। ওকে, আর লাইপোজেনেসিস অর্থাৎ হচ্ছে যে আমরা কি করব, লিপিড তৈরি করার ব্যবস্থা করব, ট্রাইগ্লিসারাইড তৈরি করব। লাইপোজেনেসিসের ক্ষেত্রে আমরা কি করতেছি, অনেক সময় আমরা অতিরিক্ত যে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটাকে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করে ফেলা হয়, এটাকে বলা হচ্ছে লাইপোজেনেসিস। ওকে, তাহলে এগুলো সবই হচ্ছে যে যকৃতের শর্করা বিপাকের কয়েকটা ভূমিকা। ওকে, তাহলে এই পার্টগুলো তোমাকে দিতে পারে। আমিষ বিভাগের ক্ষেত্রে একই রকম তোমাকে বলতে পারে ডিঅ্যামিনেশন কি, অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটাকে যখন আমরা সরায় ফেলার ব্যবস্থা করতেছি সেটাকে আমরা বলতেছি ডিঅ্যামিনেশন। তার মাধ্যমে এই অ্যামিনো মূলকটাকে পরবর্তীতে আমরা কি করলাম, হাইড্রোজেনের সহযোগে অ্যামোনিয়াম যেটা তৈরি করতেছি সেটাকে আমরা কি করব, অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সেটা ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া তার ব্যবস্থা করব আমরা। সো এরকম অনেকগুলো ফাংশনাল আলাদা আলাদা করে সংজ্ঞা তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে পারে। তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের রিটেনের অনেকগুলো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। এর বাইরে আর কি হইতে পারে, তোমাদেরকে আরেকটা কোশ্চেন দিতে পারে, সেটা হচ্ছে ধরো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিল, আমরা যেমন অগ্ন্যাশয় দিয়ে আলোচনা করলাম ঠিক একইভাবে তোমাকে বলতে পারে গ্যাস্ট্রিক গ্রন্থির কোষগুলোর নাম লেখো এবং এদের কাজ আলোচনা করো। ওকে, লাস্ট তাহলে আমরা লাস্ট যে এই পার্টটুকু নিয়ে আলোচনা করে একটাই শেষ করে দিই, যেটা পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ ও এদের কাজ। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ এবং কাজ যদি বলি আমরা, তাহলে একটা হচ্ছে প্যারাইটাল কোষ বা অক্সিন্টিক কোষ, এখান থেকে পাওয়া যাবে কি কি আমরা একটু পরে বলবো। আরেকটা হচ্ছে চিফ কোষ বা জাইমোজেনিক কোষ বা পেপটিক কোষ। তারপরে মিউকাস কোষ, এরপরে আর্জেন্টাফিন কোষ, তারপর এন্টারোক্রোমাফিন কোষ এবং সবশেষে জি কোষ। এই সবগুলো থেকে কি কি নিশ্চিত হয় আমরা একটা একটা করে বলি। প্যারাইটাল কোষ থেকে আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরেকটা যেটা আসে সেটার নাম হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। ওকে, চিফ কোষ বা জাইমোজেনিক কোষ, এখান থেকে আসে পেপসিনোজেন, এছাড়াও আসে গ্যাস্ট্রিক লাইপেজ। ওকে, মিউকাস কোষ, এখান থেকে নিশ্চিত হবে যেটা সেটা হচ্ছে মিউসিন। আর্জেন্টাফিন কোষ, এখান থেকে যেটা নিশ্চিত হবে সেটার নাম হচ্ছে সেরোটোনিন। এন্টারোক্রোমাফিন কোষ থেকে নিশ্চিত হবে হিস্টামিন এবং জি কোষ যেটা এখান থেকে নিশ্চিত হবে গ্যাস্ট্রিন। ওকে, এদের যদি কাজ আমরা বলতে চাই তাহলে কাজগুলো কি কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা জানো এটা সক্রিয়, পেপসিনোজেনকে সক্রিয় করে। ইন্ট্রিনজিক ফ্যাক্টর, এটা ভিটামিন B12 শোষণে সহায়তা করে। ওকে, তারপর দেখো পেপসিনোজেন, এটা আমিষ পরিপাকে সহায়তা করে, তাই তো। আমিষ পরিপাকে প্রথমে নিষ্ক্রিয় থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সক্রিয় পেপসিনে পরিণত করে, এরপরে আমিষের উপরে কাজ করে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত করে। মিউসিন, এটা মিউকাস জাতীয় পদার্থ। সেরোটোনিন, এটা হচ্ছে পেরিস্টালসিস করবে। পেরিস্টালসিস করতে সহায়তা করে। এন্টারোক্রোমাফিন কোষ থেকে হিস্টামিন নিঃসৃত হয়। আর গ্যাস্ট্রিন, এটা কি করবে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সহায়তা করে। একটু আগে আমরা দেখতেছিলাম। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ এবং এদের কাজ, এটা আরেকটা এক্সট্রা কোশ্চেন হইতে পারে। তোমাদের পুরাতন এডিশনে কোষগুলোর নাম কম ছিল, নতুন এডিশনে অনেকগুলো কোষের নাম দেয়া আছে, সবগুলা কোষ থেকে আলাদা করে
কি হতে পারে, কাজগুলো চলে আসতে পারে। তাহলে এই ছিল আমাদের আজকের লেকচারের পার্ট, অর্থাৎ হচ্ছে যে আমরা রিটেন কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আশা করা যায় এই অংশটুকু তোমরা যদি ভালোভাবে পড়ো, এর পাশাপাশি আমাদের ম্যারাথন ক্লাস তোমরা যদি ভালো করে করো, তাহলে এই চ্যাপ্টারে যতগুলো তোমাদের প্রবলেম আছে সব ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তার পাশাপাশি কোশ্চেন সলভ করার জন্য আমাদের যে প্রিপারেশন বুক এবং মাস্টার কোশ্চেন ব্যাংক আছে, সেটা তো তোমাকে সবসময় সহায়তা করবে। তাহলে তোমাদের সকলকে এই ক্লাসটুকু সুন্দর মতো করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ক্লাস করার পরে ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো কনফিউশন ছিল সব সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।